প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজ ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভি তারেক। মাঝরাত্রে আমাকে যারা দেখছেন বলে রাখি যে আজকে এই গ্রীষ্মের প্রায় শুরুর দিকে বছরের প্রথম বারের মতো ঢাকা এমন করে ভিজলো, ঠিক ভেজা রাতে আজকে ভালোবাসার গল্প বলার জন্যই বসছি এবং আজকে ভালোবাসার সে অনুষঙ্গটা হবে চলচ্চিত্রকে নিয়ে। যথারীতি আমার সাথে রয়েছেন দুজন অতিথি আজকে। তাদের একজন সম্পর্কে আমি একটু বলি যে এদেশে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের তারকা হওয়াটা খুব বেশি কঠিন না, বা সেই তারকা হওয়ার পথটা খুব বেশি চড়াই উতরায় না, কিন্তু একজন প্রযোজক একজন নির্মাতার তারকা হওয়াটা অনেক কষ্টের এবং অনেক বড় কিছু। কারণ খুব হাতে গোনা বাংলাদেশি চলচ্চিত্রে হাতে গোনা কয়েকজন প্রযোজক তারকা হয়েছেন। তাদের ভেতরে বাংলাদেশে এখন যিনি শীর্ষস্থানে রয়েছেন প্রযোজনায় বা নির্মাণে, ছবির সাথে ছবির প্রেমে রয়েছেন, তিনি একজন আব্দুল আজিজ। কেমন আছেন? আর পরিচয় করে রাখি, তারই নির্মাণে যিনি তারকা হয়েছেন, নবাগত চিত্রনায়িকা, নবাগত বলা চলে না, 3টি ছবি রিলিজ হয়ে গেছে, জলি। শুভেচ্ছা সবাইকে। এবং আমি যেহেতু আজকে একটা ছবির ক্যাম্পেইন হয়ে আজকে এই রাত্রে এসছেন, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। অনেক কসরত করতে হয় ছবি একটা রিলিজ হওয়ার জন্য, এবং ছবিটির নামটি খুব চমৎকার, মেয়েটি এখন কোথায় যাবে। নামটি কার দেওয়া ছিল? নামটি উপন্যাসে ইন্দ্রজিৎ মিলন স্যারের একটা উপন্যাস, ওনার উপন্যাসের নাম ছিল মেয়েটি এখন কোথায় যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জলি যখন প্রথম স্ক্রিপ্টটা পাওয়া হলো এবং এরপরের গল্পটা, মানে এই ছবির সাথে সংযুক্ত হওয়ার গল্পটা একটু শুনি, দর্শকদের কাছে শোনাই। সংযুক্ত হওয়ার গল্পটা হচ্ছে যে একদিন স্যার আমাকে হুট করে একদিন ফোন দেয় যে জলি অফিসে আয়। আচ্ছা। তো আমি অফিসে যাই, যাওয়ার পর বলতেছে যে তোর এই যে একটা মানে এই গল্পে তোর একটা নতুন মুভির কাজ, তুই একটু গল্পটা শোন। স্যার একটা জিনিসকে কখনো কাউকে ফোর্স করে না, আগে গল্পটা শোনায়, দেন যদি আর্টিস্টদের ভালো লাগে দেন স্যার বলে ঠিক আছে। আচ্ছা। এবার তুই তোর যদি ভালো লাগে দেন কর, আর ভালো না লাগলে তুই আমাকে জানাইস। এরকম থাকে ব্যাপারটা। দেন আমি স্ক্রিপ্ট শুনি পরের দিন, শুনে তো আমি স্যারকে থ্যাঙ্কসই জানাবো না কি বলবো, যে আমার কোনো মুখ ছিল না। বিকজ আমার কাছে মানে গল্পটা এত বেশি ভালো লেগেছে, তখন তো আমি শুটিংয়ে যাইও নি, জাস্ট গল্পটা শুনেছি। আমার কাছে মনে হচ্ছিল সে আমি মানে যার থেকে গল্পটা শুনছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমি ওই সিনে এক এক করে ঢুকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। আজিজ ভাইয়ের কাছে আসি। আজিজ ভাই, ছবিটি সাহিত্য নির্ভর এবং মিলন ভাইয়ের লেখা চিত্রনাট্য, নাদের চৌধুরী অত্যন্ত স্বনামধন্য নির্মাতা অভিনেতা, এবং আব্দুল আজিজ, এই তিনজনের ক্যারিসম্যাটিক প্রথম কোনো প্রোডাকশন। তো আপনাদের আত্মীয়তার একটা সম্পর্ক আছে, আমরা সেটা জানি। এই ছবিটা নিয়ে আসলে এই বাজারে সাহিত্য নির্ভর ছবি করার উদ্যোগটাও তো একটা সাহসী ব্যাপার। আপনার মুখ থেকে একটু ছবিটা নিয়ে শুনতে যাচ্ছি। এটা আপনি যদি একটু পিছন থেকে দেখবেন, যা সবসময় একটা নতুন কিছু তৈরি করে, নতুন একটা ধারা তৈরি করে, তার ভিতর হলো গিয়ে আপনার প্রথম ছবির ভালোবাসা রং, গল্পের একটু ভিন্নতা ছিল, গল্প বলে স্টাইলটা একটু ভিন্নতা ছিল, গানগুলো একটু ভিন্নতা ছিল, সেই সময় ছবি থেকে ডিজিটাল একটা নতুনত্ব ছিল। তারপর আমরা বাংলাদেশে একটা লেডি অ্যাকশন টাইপের, লেডি অ্যাকশন ছবি আগে হয়েছে কিন্তু আমরা ভিন্নভাবে নতুন আঙ্গিকে নতুন প্যাকেজিংয়ে লেডি অ্যাকশন করলাম। তারপর মানুষ এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেলো। তারপর আমরা চলে গেলাম জয়েন্ট ভেঞ্চারে, মানুষ খুব ভালোভাবে গ্রহণ করলো। এখন জয়েন্ট ভেঞ্চারের ডাল ভাত হয়ে গেছে মানুষের কাছে, আমাদের বাংলাদেশের দর্শকের কাছে। আগের যে কলকাতার একটা মেকিং, একটা বিশাল ব্যাপার, দেখার যে আগ্রহ ছিল, ওই আগ্রহটা নর্মাল হয়ে গেছে। এখন আর এটা মানুষকে খুব অ্যাট্রাক্ট করতেছে না, এক্সট্রা গিমিক না আর কি, এক্সট্রা কোনো গিমিক না। তো আবার একটা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করলাম। একটা উপন্যাসের দিকে, উপন্যাস নিয়ে যে ছবি হয়নি আগে তা না, উপন্যাস নিয়ে অনেক ছবি হয়েছে, যা করেছে এর আগে একটি কি দুটি ছবি, হ্যাঁ, বা এরা করা হয়েছে, কিন্তু পোস্টার প্যাকেজিং এটা আমরা নতুন ভাবে এটা করার চেষ্টা করলাম এই ছবিতে। আচ্ছা, এটা এবার একটু ব্যক্তিগত প্রশ্ন একটু জানতে চাই আজিজ ভাই, আপনার সাথে চলচ্চিত্রের প্রেমটা, চলচ্চিত্র প্রেমী আব্দুল আজিজের গল্পটা শুরুটা কিভাবে? মানে এই ফিল্মে আপনি তো অন্য অনেক ট্রেডে ব্যস্ত রয়েছেন, অন্য অনেক ট্রেডে লাভের অঙ্ক অনেক অনেক দেখতে পেতেন, এই চলচ্চিত্রের প্রেমটা কিভাবে, কার মাধ্যমে, একটু শুনি না আজকে। বলেছেন হয়তো অনেক, হ্যাঁ অনেক জায়গায় অনেক বলেছি, জিনিসটা তো অনেক পুরনো। এটা আমি একটা ব্যবসায়ী মানুষ,
এই প্রতি 2 বছর পর পর একটা ব্যবসা আরম্ভ করলে 2 বছর ভিতরে সেটেল হয়ে যায়, তখন আমার তেমন কিছু করার থাকে না, আমি নতুন একটা বিজনেস শুরু করি। সেরকম 2010 সালে 9-10 সালে চিন্তা করছি কীভাবে বিজনেস করব। আচ্ছা সেখানে তখন আমি একটা হ্যান্ডিক্রাফটের ব্যবসা ঢুকতে চেষ্টা করলাম। আচ্ছা এটা খুব রিসার্চ করলাম, দেখলাম যে ব্যবসাটা খুব বড় একটা পরিসরে যাওয়ার একটা লিমিটেশন আছে, আর বেশি আর কিছু করার জায়গা নেই, মার্কেটে আছে বড় কিছু না। তখন আমার একজন বললো দেখো তো চলচ্চিত্র, আমি কিন্তু না অনেক সিনেমা হচ্ছে, এটার ভিতরে ঢুকে কী করবো, আচ্ছা বলে যে না দেখতে পারেন। তা আমি এটা নিয়ে চলচ্চিত্র নিয়ে প্রায় 6 মাস গবেষণা করলাম, আচ্ছা এটা স্টাডি করলাম, করার পর দেখলাম আসলে ভিতরে অন্তঃসার শূন্য হচ্ছে। অনেক ছবি সাকিব খান বলেন, তারপরে আরো সেই সময় যে হিরোগুলো ছিল তারা প্রচুর ছবি করতেছে, বছরে তো 70-80টা ছবি রিলিজ হচ্ছে, প্রতি সপ্তাহে 1-2টা ছবি রিলিজ হচ্ছে 35-এ, কিন্তু সেই অর্থে আলোচনা বা সেই অর্থে কিন্তু কিছু ভিতরে শূন্য। আমি দেখলাম যে এটা কিছুদিন পর আমি বুঝতে পারছি কিছুদিন পর বন্ধ হয়ে যাবে চলচ্চিত্রটা। আচ্ছা আচ্ছা সো আমি তখন আসলাম এটা ডিজিটাল আর নতুন প্যাকেজিং নিয়ে, এবং জিনিসটা হিট করলো, ক্লিক করলো। সেক্ষেত্রে একটু যদি একটু ইতিহাস ঘাটি যে প্রযোজনা এসছে বা নতুন নির্মাণ এসছে, প্রোডাকশন হাউস এসছে, তারা কিন্তু স্ক্রিনে প্রথমে নিজেদের দেখাতে চেষ্টা করেছেন। সেটা দীপজল ভাই বলি, অনন্ত জলিল বলি, বা অন্য যে কেউ, অনেকে হেলাল খান আছেন। আপনার ক্ষেত্রে এই ব্যতিক্রমটা, আপনি এই লোভটা কিভাবে সংবরণ করলেন বা কেন করলেন, একটু শুনিন আজকে। এটা এটা বলবো তো একটা যে বড় একটা টান নিজেকে দেখানোর। আপনাকে আজকে এই অনুষ্ঠানে আনতেও আমার অনেক দিনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আমি প্রথম টিভি অনুষ্ঠানে আসি বোধহয় গত বছর ফার্স্ট, এর আগে আমি কোনো টিভিতে যাইনি। আর প্রথম 3 বছর বোধহয় আমার মিডিয়ার কোনো পেপার পত্রিকা দেখা যায়নি। হ্যাঁ, পেপার পত্রিকা কেউ দেখতে পারেনি। এবং সেই সময় ফেসবুকটা যদি চালাইতাম আমার কোনো চেহারা থাকতো না, কিন্তু ফেসবুক চালাতাম না, কোনো ব্যাক সাইড প্রোফাইল পিকচার। আমি চাই না, আমি আসলে পপুলারিটি জিনিসটা খুব একটা পছন্দ আমি করি না। আমি চুপচাপ একটু, কিন্তু পপুলার ফর্মের সবচেয়ে বড় মাধ্যমে আপনি আছেন এবং সেটার নেতৃত্বে রয়েছেন। আমি জলিকে একটু স্পেশালি বলবো যে আজকে অনেক লাকি, কারণ জাজের ছবি মুক্তির পর অনেক নায়িকা নায়ক এই সিটে বসছেন ছবি ক্যাম্পেইনের ক্ষেত্রে। ফার্স্ট টাইম জলি তার প্রডিউসারকে পেল কোন একটা লাইভ শোতে। তো সেক্ষেত্রে প্রডিউসার এবং নায়িকা সম্পর্ক বা এই যে অভিভাবকের একটা জায়গায় কি মনে হয়, 3টি ছবি রিলিজ হয়েছে জাজ থেকে, এবং থাকে না যে একটা অন্য টান বা অন্য অনেক প্রোডাকশনের সাথে অনেক লোকজনের সাথে তো জলির কথা হয়, তো স্বপ্ন তো মানুষ অনেকেই দেখায়, জলি আমার সাথে কাজ করো বা সেক্ষেত্রে কি অ্যান্সার কি থাকে? ডিরেক্ট নো। দেখনো সেটা কারণটা একটু আপাতত। আচ্ছা, কজ আমি যে বাইরে কাজ করব না এটা অবশ্যই না। কজ স্যার আমাকে আমাদের যখন বলে, আমরা যখন, যেহেতু আমরা জাজের আবিষ্কার, স্যারের হাত ধরে পথ চলতেছি, চলবো, বাট যতদিন পর্যন্ত মনে না হবে যে এই রাস্তাটা আমি চিনি ফুলফিললি, এখনো আমার চেনার টাইমটা হয়নি, কজ মাত্র 3rd মুভি রিলিজ, এখনো আমি চাই স্যারের আঙ্গুল ধরে চলতে। আচ্ছা, আর আজকের সারাদিনের ছবির ক্যাম্পেইন, মেয়েটি এখন কোথায় যাবে, এই ছবির ক্যাম্পেইন এক্সপেরিয়েন্সটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, কজ আমি মানে বলাকাতে গেলাম, মধুমিতাতে গেলাম, সনিতে গেলাম, আর সময়ের কারণে হয়তোবা যাওয়া হয় না, হয়তোবা পরপর যাব, হয়তোবা কালকে যেতে পারি বা পরশু এরকম ভাবে যেতে পারি। সরাসরি দর্শকদের রিঅ্যাকশন বা কমেন্ট কেমন? দর্শকদের যেটা দেখলাম যে আমি বসে মুভিটা দেখছি, আচ্ছা, দর্শকদের মাঝখানে বসে অন্ধকারের মধ্যে ঢুকে মুভিটা চুপচাপ করে বসে দেখতেছি। দেখার পর মানে সবসময় যেটা হয় যে আমরা স্টেজে উঠলাম, আর পর্দার সামনে ঠিক উঠলাম, উঠার পর আমরা কথা বলে চলে আসলাম, বাট এইবার সেটা আমি করিনি, একদমই না। এবার আমি 10 মিনিট আগে করে গেছি প্রত্যেকটা হলে গিয়ে, আমি 10 মিনিট আগে মুভি দেখছি, দিন আমি সবার সাথে কথা বলছি, দর্শকদের সাথে। দেখলাম কি, মানে একটা আছে না স্ট্যাচু হয়ে মুভিটা দেখা, স্ট্যাচু হয়ে দেখছে, যে কাজগুলো ধরে কাজগুলো করেছি, যে এই কাজগুলো হয়তো বা রিয়াকশন দিতে পারে দর্শক, ঠিক ওই কাজগুলো ওই জায়গাগুলোতেই দর্শকের রিয়াকশন পাচ্ছি। সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে, হল ভর্তি দর্শক ছিল। একজন অভিনেত্রীর প্রাপ্তি। আজিজ ভাই, খুব কৌতূহল জাগে যে ধরা যাক এখন যে অবস্থানে জাজ মাল্টিমিডিয়া বা আব্দুল আজিজ অবস্থান, সেক্ষেত্রে কোনো একটা পার্টিতে বা কোনো একটা বিয়ে বাড়িতেও আজিজ ভাই গেলে তো অনেক সুন্দরী মেয়েরা বা সুন্দরী ছেলেরা কাছে এসে বসে যে ভাই আমার সেলফি, শুধু সেলফি তো আছে, তারপরে আমি কি আমার সিভিটা পাঠাবো কিনা আপনি নতুন ছবিতে দেখবেন কিনা, এই যে একটা আমি একটা খুব একটা ভালো কাজ করেছি এখানে।
আমার অফিসে যে যার কাছে পাঠাবে সে উনি একটা মেয়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা আমি আমাদের এমডিওমে মেইনলি সবকিছু সিভি পাঠান, সব পাঠান, কথা বলেন, সেটা আমরা নায়ক হবে সংবাদকর্মীরা জানি আর কি সবাই। সবচেয়ে এই আমার ক্রিয়েটিভ ডিরেক্টর উনি একজন মেয়ে, ওনার কাছে যান, ওনার কাছে পাঠিয়ে দেই। সো আচ্ছা আচ্ছা। আর আমি খুব একটা জিনিসটা পছন্দ করি না, আমার সাথে সেলফি তুলে কিছুটা বিরক্ত লাগে, এই জিনিসটা আমি পছন্দ করি না। সেলফি তোলার কারণে আমি নিজে সেলফি তুলবো, আমি খুব সেলফি ফ্রিকার, আমি খুব সেলফি তুলি। আচ্ছা, কিন্তু আরেকজনের সাথে দাঁড়ায় সেলফি তোলাটা আমার জিনিসটা খুব একটা পছন্দের না। আচ্ছা, যাই হোক, আমরা শো শেষ করে আমার সেলফিতে কিন্তু আপনি থাকতে হবে। এনিওয়ে, আজিজ ভাই, এবার একটু এই ছবিটার গল্পে আসি যে মিলন ভাইয়ের স্ক্রিপ্ট অবশ্যই এটা অন্য একটা অন্য একটা মান তৈরি করে, এবং পাশাপাশি নাদের চৌধুরীর নির্মাণ। আপনার কাছে অন্য প্রোডাকশনের বাইরে এই প্রোডাকশনটা কি হিসাবে স্পেশাল, একটু যদি বলতেন ছবিটা নিয়ে। এই ছবিটা যখন তৈরি করার সময় গেছে একটা প্রোডাকশন সুন্দর সাজা, গল্পটার মিলন ভাই স্ক্রিপ্ট লিখে দিছে, অন্য সব স্ক্রিপ্টের যত ইনভলভ থাকে গল্পে তেমন একটা, শুধু গল্পটা উপন্যাসটা আমি পড়েছি। তারপর আমার আর মিলন ভাইয়ের স্ক্রিপ্টের উপর আমার দেখার কোনো সো মাচ কনফিডেন্স, স্বাভাবিক। হ্যাঁ, নাই, এটা তো আর অন্য কেউ লেখেনি, মিলন ভাই লিখেছে। লেখার পরে করলো, প্রোডাকশন করে আসা শেষ হয়ে গেলো, যখন অফিসে সবাই কাজ করতেছে, আচ্ছা, যেমন ইমন শাহ ব্যাকগ্রাউন্ড আমার বলতেছে ভাই খুব ভালো ছবি হয়েছে। যখন বললো, আমি ভাবছি একটা আতেল টাইপের ছবি হবে, আচ্ছা, দেখবো মানুষ যাচ্ছে আসতেছে, এই জাতীয় একটা আমি সিনেমার এক্সপেক্ট করতেছিলাম। তো যারা এডিট করছে তারা খুব ভালো ছবি হয়েছে, কাজে সেলেম ইফেক্ট সাউন্ড খুব ভালো ছবি হয়েছে। আমি খুব আগ্রহ নিয়ে আমার টিম নিয়ে, আমার ক্রিয়েটিভ টিম নিয়ে ছবিটা দেখতে বসলাম। আচ্ছা আচ্ছা। যারা আর কি প্ল্যানিং করে যে এই ছবিটা আমরা তৈরি করব, আমাদের টিম আছে ক্রিয়েটিভ টিম, এটার ভিতরে আমার কোনো ক্রিয়েটিভ টিম কোনো কাজ করেনি। আচ্ছা আচ্ছা। ডাইরেক্ট স্ক্রিপ্ট থেকে ডিরেক্টর হাতে চলে গেছে। আচ্ছা আচ্ছা। কারণ যেহেতু মিলন ভাই স্ক্রিপ্টটা করে দিয়ে গেছে, সো এখানে আমার ক্রিয়েটিভ টিমটা শুধু কাজ করছে, হিরোকে, হিরোইনকে, আর্টিস্টকে এইটুকু কাজ করেছে। যখন ছবিটা দেখলাম ছবিটা খুব ভালো লাগলো। ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল ছবিটা 2টা অথবা 3টা হলে রিলিজ দেওয়ার জন্য। আচ্ছা। কিন্তু দেখলাম গানগুলি খুব সুন্দর হইলো। ইউজুয়ালি প্রত্যেকটা ছবির গানের ভিতর একটা ছবি বাদে শুধু অনেক দামে কেনা, এই মুভিটা শুধু 2টা গান আমি করেছিলাম, বাকি সব গান ডিরেক্টর করেছিল। আচ্ছা। এছাড়া বাকি যত মুভি হয়েছে আমার প্রতিটা গানের ভিতর আমার ইনভলভমেন্ট থাকে। আচ্ছা। গানগুলি অ্যাটলিস্ট গানগুলি আমার অ্যাপ্রুভাল ছাড়া যায় না কখনো, কিন্তু এই ছবির গানে আমি কোনো ইনভলভ ছিলাম না। গানে আপনি ইনভলভ? গানে ইনভলভ ছিলাম না। সো আমি ধারণা ছিল গান ইনভলভ নাই, গান ভালো হবে না, গান ভালো এক্সপেক্ট করি না। তো আমার অবশ্য ভ্রমণটিক গানটা খুব সুন্দর হয়েছে, বাবুর গানটা খুব সুন্দর হয়েছে, তো শুনি তো দেখি তো। আচ্ছা, এটা কি নিজেদের লোক বলে একটা স্বাভাবিক উদাসীনতা বা স্বাভাবিক একটা কনফিডেন্ট? না, সেটা সেই জন্য না। আচ্ছা, এটা একটা ডিফারেন্ট, আমি একটা আতেল ছবির, আচ্ছা আচ্ছা, যাকে আমরা বলি আতেল ছবি বলে, সেই ছবির এক্সপেক্ট করছিলাম। আমি আসলে কমার্শিয়াল ম্যান, তো এই আতেল ছবি এবং কমার্শিয়াল ছবির বিষয়টা একটু ব্রেকের পরে শুনবো। তবে ছবি নিয়ে যেহেতু অনেকক্ষণ আলাপ হচ্ছিল, ছবিটা প্রমোশনাল ছোট্ট ক্লিপিংস দেখে আসি। দর্শক, আমরা এখন যাব মেয়েটি এখন কোথায় যাবে ছবির কিছু অংশ দেখতে। ছোটবেলায় বাপে আমারে কইছে মাঝি কথাটার অর্থ অনেক বড়। সত্যিকারের মাঝি হলো সে যে বিপদ। আজকে আপনারে দেখে বুঝলাম আজ আমি সত্যকারের মাঝি। নাওটা করেন। প্রিয় দর্শক, মেয়েটি এখন কোথায় যাবে চমৎকার ছবির আবেশ থাকতে থাকতে আমরা নিচ্ছি ছোট একটা বিরতির পর আবারও ফিরবো আব্দুল আজিজ এবং জলির সঙ্গে আড্ডায়। সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরও একবার ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক কথা বলছি চলচ্চিত্র প্রযোজক, নির্মাতা আব্দুল আজিজ এবং চিত্রনায়িকা জলির সঙ্গে। আজ ভাই, অনেক কথা এবং ছোট্ট একটা প্রমোশনাল দেখে আমরা ফিরছিলাম। এবার একটা কথা আমি একটু জানতে চাই যে চলচ্চিত্রের ক্ষেত্রে আপনি দীর্ঘদিন কাজ করা হয়েছে এবং অনেক চিত্রনায়ক চিত্রনায়িকার সাথে ডিল করা হয় খুব স্বাভাবিকভাবে। আমাদের প্রচলিত কথা যে একসাথে এক বসায় নাকি দুজন মেয়ে ঠিকঠাক থাকতে পারে না, 3-4 জন নায়িকাকে হ্যান্ডেল করা এবং এই যে এতগুলো প্রোডাকশন, একটা মানে ব্যাপক ক্ষমতা ধর একটা ব্যাপার থাকতে হয়, মানে টেকনিক্যাল
পয়েন্ট অফ ভিউ থেকে। এইটা একটু বলেন না যে এই যে জলির ছবি আসছে, এরপরে হয়তো ফারিয়ার ছবি, এরপরে হয়তো পরিমণি, এই যে এটা আমার সাইড থেকে কোনো সমস্যা নেই, নায়িকাদের নিজের ভিতরে কোনো সমস্যা আছে কিনা আমি না জানি বললো না। যে আমার পোস্টারটা অমুক হলো না কেন, আমার পোস্টার অমুক জায়গায়, আমার হল সংখ্যা, নানা রকম বায়নার বিষয় থাকতে না পারে আমি থাকে না? আমি আসলে সেই সুযোগটা কাউকে দেই না বলার। আমি আমি তোমার কাজ অভিনয় করা, তুমি অভিনয় করছো, ওটুকু তোমার শেষ। বাহ, তারপর যখন প্রমোশন দরকার, যদি সেটা- প্রমোশন দরকার হয় ডাকি। আর তারপর যেটা ও জানে, সবার কনফিডেন্স আছে মনে হয় যে আমরা যেটা করি বেস্টটা ট্রাই করি। বেস্ট প্রমোশন। সো কোনো ফাঁকি আমরা কোনো পোস্টার তো খারাপ করিনি। জলের পোস্টারটা করলাম, এটা তো নতুন নিয়ে আসলাম। অবশ্যই। তো কোনো পোস্টার আমাদের কোনো, আপনি বলতে পারেন মুখ ছবির না পোস্টার আমি ভালো বলছি হয়নি। না, আমি বলছি যে মেয়েদের না এরা কোনো মেয়েলিপনার বিষয়টা। না, এটা সবাই আমার মনে হয় সবাই স্যাটিসফাইড হচ্ছে তার পোস্টার নিয়ে। আচ্ছা। জলে মনে হচ্ছে ওর ছবিতে পোস্টার ভালো লাগছে খুব না, ভালো সেটা লেগেছে এবং ওর পোস্টারটা এটাও তো হাতে একটা বড় আঁকা বিষয়, ছিল। 4-5 জন নায়িকাকে একসাথে স্যাটিসফাইড রাখা একটা। আবার একই সাথে দুই নায়িকা নিয়ে আমরা তো কাজ করতেছি। হ্যাঁ, একই সাথে দুই নায়িকা, অনেক ছবিতে আমার দুই অবশ্যই। এবং নায়িকা একসাথে। রাজীব ভাই কি কাব্য প্রেম বা কবিতা লেখা বা গল্প লেখার আমি একটা, কবিতা গল্প সেটা ফেসবুক কবিতা স্ট্যাটাস বা কবিতা বিভিন্ন লিখি। রকম অনলাইন নিউজে দেখা যায় যে আপনি একটা নায়িকাকে ইন্ট্রোডিউস করাচ্ছিলেন অনেক রহস্য একটা গল্প দিয়ে, যে এগুলো কি কবিতা লেখা বা গল্প লেখার একটা চর্চা ছিল কিনা? এটা আমার আগের থেকে আমি লিখি। আসলে আমি আমার লেখাটা সবসময় নিজের জন্য লিখি, আমি কারোর জন্য লিখি না, আচ্ছা আচ্ছা। কোনো my পাঠকের জন্য লিখি না। আমার মানে চলচ্চিত্রের জন্য লিখবেন না? মানে চলচ্চিত্রে কেউ বললো একটা গান লেখার, হয়তো লিখলাম। ইনস্টা যদি হয়, আমারও অনেকগুলি গান লেখাও আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু মানে চলচ্চিত্রের গান লিখতে হবে মানে ওই যে বলতে, আমার পাবলিসিটি জিনিসটার প্রতি কেন আমারই নাই জানি। অনেক গান আছে যেটা আমার নামে নাই। আচ্ছা আমার অনেক বাংলাদেশে অনেক হিট গান আছে যেটা আমি হয়তো আরেকজনের নাম দিয়ে দিয়েছি। আমি তখন হয়তো চাইনি আমার নামটা আসুক, মানুষ জানুক আচ্ছা আচ্ছা। আমার নামটা। আমি চাই মানুষ যত আমার নামটা কম জানুক, বাট আগে বুঝতে পারিনি এই প্রফেশনে। আমি ভাবছিলাম যখন শুরু করি, ভাবছিলাম মানুষ বোধহয় আমার নামটা জানবে না। দেখবেন আমার যতগুলো ছবি রিলিজ হয়েছে সবাই লাগে প্রযোজকের নাম লিখে। হ্যাঁ, প্রযোজকের নাম লিখে না সবাই বড় করে, প্রযোজক উমুক এই সেই নাম দেয়। আমার জাজ মাল্টিমিডিয়া আর তো আজকে যতগুলো ছবি রিলিজ হয়েছে কোথাও কিন্তু কোনো ছবির ভিতরে আব্দুল আজিজ নামটা নেই, যে আব্দুল আজিজ নিবেদিত বা কোনো আমার ফ্যামিলি বা আমার কারোরই নাম নেই। সো আমি নামের কাঙাল না, নামের কাঙাল না, কাজের কাঙাল। সেটাই। আমি একটু ডলির কাছে আসি। ডলি, আপনার কো আর্টিস্ট এবং অনেক গুণী মানুষদের সাথে কাজ করেছেন। এই ছবিটার তাদের সম্পর্কে একটু বলেন, তাদের সাথে কাজ করার এবং কোথায় কাজ করেছেন ছবিটা? আমাদের ফার্স্ট ডট ছিল হচ্ছে ভোলায়, আর হচ্ছে সেকেন্ড ছিল গানগুলো করেছে আমরা বেশিরভাগ ভোলাতে একটা গান হয়েছে যেটা বাবু ভাই করেছে, আর দেন কিছু হয়েছে মানিকগঞ্জ, কিছু হয়েছে আপনার বিক্রমপুর, আমি আমার দেশের নাম ভুলে যাচ্ছি, বিক্রমপুর। তো আর যেটা বলবো, অনেক বড় বড় আর্টিস্টরা আমার সাথে কাজ করেছেন, আর কো আর্টিস্ট ছিলেন হচ্ছে শাহরিয়াজ, যেটা বলবো আসাদ আঙ্কেল ছিল, বাবু একটা ভাই ছিল। ভোলা বা একটা রুরাল এরিয়ায় যখন একটা ফুল টিম ফিল্ম প্রোডাকশন যায়, তখন অন্যান্য গ্রামবাসীর কৌতূহলটা কেমন? বা গ্রামবাসী যেটা বলবো, আমার মনে আছে যখন আমরা ফার্স্ট একটা শর্ট ছিল এরকম, যে আমাদের জাস্ট একটা সেট বানানো ছিল, জাস্ট একটা টিনের একটা ঘর, ওটার মধ্যে কৃষ্ণকলিকে আটকিয়ে রাখবে রাজা। তো ওই সিনটার সময় আমি জাস্ট গেছি অনেক রাতে, তখন প্রায় 8টা-9টা বেজে গেছে এরকম টাইমে, অনেক রাতের শট লাগবে। রাতের বেলা মানুষের মানে ভিড়, এত পরিমাণ ভিড় যে আমি তো রুমের মধ্যে বসা, মাইক দিয়ে সবাই বলতেছে প্লিজ আপনাদের জন্য আমরা শুটিং করতে পারছি না, প্লিজ আপনারা একটু শান্ত হন। দড়ি লাগাই দিছি যে এটার ভেতরে ঢোকা যাবে না, আচ্ছা, দড়ি মানবে না। দেন বলতেছে নায়িকাকে দেখান। আচ্ছা, নায়িকা বের হয়ে মাইক নিয়ে বলতেছে ভাই আপনারা যান। হ্যাঁ, মাইকা কি করবো, 4-5 ঘন্টা হয়ে গেছে আমরা শুটিং করতে পারছি না। দেন আমি মাইক দিয়ে বলছি, মাইক দিয়ে তারা উল্টা হয়েছে যে যারা বাসায় ছিল তারাও পর্যন্ত বের হয়ে আসছে। এই সব কৌতূহলের জন্য আসলে চলচ্চিত্র সবচেয়ে বড় মাধ্যম। এমন করে হয়তোবা আমাদের 3 দিন শুটিং হয়নি। আচ্ছা আচ্ছা। আজিজ ভাইয়ের কাছে একটু আসি। আজিজ ভাই, আপনি রাস্তাঘাটে হাঁটছেন বা অন্য কোনো অপরিচিত জায়গায় আপনার ছবি নিয়ে গল্প হচ্ছে, হয়তো আপনাকে সে অর্থে নিশ্চয়ই ওইভাবে না চিনে গল্প হচ্ছে, এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা? অনেক সময় শুনতেছি জাজ নিয়ে বলতেছে, মুখটা বলতেছে জাজ এই জাজ ওই। বেশ আগে, এখন মানুষ এখন কম বেশি টুকটাক কিছু মানুষ যারা সিনেমা সচেতন বা ফেসবুকের সিনেমা যেটা ফলো করে হয়তো চেহারাটা আমার চিনে, কিন্তু আগে তো একদমই চিনতো না। আজকে যাদের অনেক কথা হচ্ছে, যাদের এই নিয়ে হচ্ছে, যাদের ওই নিয়ে হচ্ছে, দেশে বিদেশে এগুলি
কথা হচ্ছে, তখন বেশ শুনতাম। এনজয় করেন নিশ্চয়ই। শুনতাম আর কি বলতেছে, এগুলো ভালো লাগতো কিন্তু। কথা হচ্ছে, তার মানে এই লুকিয়ে থাকার একটা আলাদা মজা আছে। হ্যাঁ, লোক মানুষ চিনবে না আপনাকে, এটার মজাই আলাদা। মজা আলাদা। যাক, এটা এটা এই সময় আসলে ফিলোসফি, এই ফেসবুকের সময় এই ফিলোসফিটা খুব দরকার। মানে সবাই তো এখন এক্সপ্রেস না, হতে চায়। ফেসবুক আসার পর যখন আমি এক্সপ্রেস হয়ে গেছি, হ্যাঁ। তার লুকায় রাখা দরকার লুকায় না। রাখার কোনো না, মানে নাচতে নেমে আর ঘুমটা দিয়ে আর কি করবো। সেটাই। এখন একটু মিডিয়ার বিষয় আসে যে জাজের সাথে সবসময় মিডিয়া সাপোর্টিভ ছিল, এবং আপনার কাছে কি মনে হয় যে নিন্দুকদের কথা বা কন্ট্রোভার্সির সময় আপনি কি অবস্থানটা নেন, যে কোনো আপনার নতুন ছবি বা যে কোনো পজিশনে? না, যখন আমার আপনার অবস্থানটা কেমন থাকে? লাস্টে আপনি যেটা একটা কাজ করবেন, আমি যখন একটা কাজ করি, আমরা বেসিক্যালি বিজনেসম্যান, জি। আমরা প্ল্যানিং করি ফার্স্টে, হ্যাঁ। একটি স্ট্র্যাটেজি আছে, এই বিজনেসটা আমরা এইভাবে করবো। আমি যখন যা তৈরি করি, আমি 5 বছরের একটা প্ল্যানিং নিয়েছিলাম। 5 বছরে, ফার্স্ট বছর, সেকেন্ড বছর, থার্ড বছর। তারপর আমি কলকাতার মার্কেটে ঢুকবো, কলকাতার মার্কেটে ইন্ট্রোডিউস হবো, কলকাতার মার্কেটে আমার অবস্থান তৈরি করব। এইভাবে আমরা 5 বছরের প্ল্যানিং করি। ফার্স্ট বছর করি আমরা প্ল্যানিংটা করি, ব্যবসাতে আমি নতুন। জি। আপনি যে কোনো একটা কাজ করবেন, আপনি সাকসেস হচ্ছেন কি হচ্ছেন না, এটা বুঝার সবচেয়ে সহজ উপায় আপনাকে মানুষ কত বাধা দিচ্ছে। আচ্ছা, বাহ। আপনাকে মানুষ যত বাধা দেবে, আপনি মনে করেন আপনি তত সঠিক লক্ষ্যে আছেন। আচ্ছা। মানুষ আপনাকে যত সহযোগিতা করবে, মানে আগায় দেবে, তত কিন্তু ডুবছেন, বাধা আমি দেবে তত না, ডুবছি। খারাপ যাচ্ছে যেতে দাও, ওরা বাধা দেওয়ার দরকার নেই। এইটা একটা জিনিস আমার কাজ করছে। আমার এখনো প্ল্যানিং আছে, আগামী 5 বছর পর আমি কি করবো আমি জানি, এই সামনে বছর সেটা কি করবো, আপনার একটা স্ট্র্যাটেজি এটা সবসময় থাকে। প্ল্যান রয়েছে। নেক্সট ইয়ার এই প্ল্যানিং করে আমি কাজ করি সবসময়। জলির আপকামিং, আমরা একটু শেষ পর্যায়ে চলে এসে আপকামিং মুভি বা নতুন কাজের খবর একটু যদি শুনতে চাই। এটা গল্প নিয়ে, মানে গল্প বানানো হচ্ছে, গল্প নিয়ে বসবে। দ্যাটস আমি নেক্সট আবার যদি আসি 3 জানো অবশ্যই জাজ পরিবার থেকে। অবশ্যই এবং, রাইট। একটা খুবই আমাদের ফ্যান পেজে অনেকেই প্রশ্ন, সেটা হচ্ছে জাজ পরবর্তী প্রোডাকশন বা নতুনভাবে কি কি শুরু করছে সেই প্ল্যানটা জানার জন্য। আর ডুব প্রসঙ্গে যদি একটু বলেন যে এই কন্ট্রোভার্সির বিষয়টা আপনার আপনি কোনটা জানতে চান? দুটো, যে জাজের পরবর্তী পরিকল্পনাটা কি? জাজের পরবর্তী প্রোডাকশন হলো গিয়ে আপনার ওই, মানে যেটা বলতে চান যেটুকু। না, এখন আমার একটা ছবি চলতেছে আপনার বস 2, আমরা অফিসিয়ালি এখানে ডিক্লেয়ার করিনি, প্রচার আরম্ভ করিনি, কারণ নবাব তো হয়ে গেছে, প্রচার আরম্ভ করিনি। আমরা যখন যেটা ধরি, এখন এই ছবি নিয়ে ব্যস্ত ছিলাম, সেটা নিয়ে আপনি একটা করে ছবি শেষ করি। বস 2 আমার শুটিং চলতেছে। নেক্সট আমরা রোববার দিন একটা মহরত করতেছি, ছবির নাম হইল পোড়ামন 2। আচ্ছা, একটা নতুন আঙ্গিকে নতুন ভাবে। আচ্ছা, আরেকটা প্রসঙ্গে যেহেতু আসছে মহরতের প্রসঙ্গে, আপনি মহরত বা কোনো ফিল্ম প্রোডাকশনের কোনো আলোচনায় খুব অকপটে বলে দেন যে এই ছবিটা আমার এমন চলেছে, এই ছবিটা আমার এমন চলেনি। এই যে অকপট সত্য কথা বলার কিন্তু প্রযোজক খুব একটা নেই, মানে এটা আচ্ছা, মিথ্যা বলার কোনো প্রয়োজন কি আমি জানি না। এটা অনেকেই বলেন যে এটা যদি আমি বলে ফেলি তাহলে আমার মার্কেটিং এর জন্য অসুবিধা হতে পারে। না, অসুবিধা হলো হোক, সত্য সবসময় সত্যর জয় হবেই। আজ থেকে দেখেন যে 200 বছর আগে দেখেন নবাব সিরাজউদ্দৌলা যখন ঘটনা ঘটে, সেই সময় নবাব সিরাজউদ্দৌলা ছিল বাংলার ভিলেন এবং মীর জাফর ছিল হিরো, বাংলার হিরো। কালের বিবর্তনে কিন্তু সিরাজউদ্দৌলা যেটা সত্যি সেটাই টিকে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর অবস্থান দেখেন, কত সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি, অবশ্যই, এবং তিনি হিরোই ছিলেন, হিরো ছিল। এটা সত্যটা এক সময় হয়ে আসবে। অবশ্যই। সো আমি মিথ্যা বলে কোনো প্রয়োজন নেই, একটা এক সময় সত্য সবাই জানবে। অবশ্যই। সো আপনি যখন সত্যি, যেন আমি আপনার সাথে ইন্টারভিউতে বসছি, আমি কিন্তু কোনো চিন্তা ভাবনা করে কথা বলতে হচ্ছে না, কারণ আমি যেটা সত্যি সেটাই বলতেছি। আর সত্যি বলার জন্য কখনো চিন্তা ভাবনা করতে হয়। আর আমার ছোটবেলা থেকে এটা হয়ে আসছে, ফ্যামিলি ট্রেডিশন বলেন যেটাই বলেন, আমি কখনো মিথ্যা বলি না, বলা আমার প্রয়োজন পড়ে না। সেটা। এবং আমার শেষ প্রসঙ্গ, এবং এটি এখন কোথায় যাবে নিয়ে আপনি একটু বলবেন। শেষ প্রসঙ্গে যে ডুব প্রসঙ্গে নিয়ে অনেক জলঘোলা হয়েছে গত 2 মাস ধরে, পত্রপত্রিকা, মিডিয়া বিভিন্নভাবে কথা বলেছে। মেয়র শাওনের বক্তব্য, ফারুকী ভাইয়ের বক্তব্য, একেবারেই খুব বেশি কথা বলছিলেন না আপনি, যেটা প্রোডাকশন থেকে, বা আজবের অবস্থানটা কোথায়, এই অবস্থায় আপনার বক্তব্যটা কি, আপনার চাওয়াটা কি? আমার বক্তব্য হলো গিয়া, আমি একজন প্রোডিউসার, আর কি জানি মোস্তফা স্যার ফারুকী একজন ডিরেক্টর। উনি আমাকে বললো আমি একটা গল্প আছে, আমি ছবি বানাইতে চাই, আপনি করবেন? আমি জয়েন্ট ভেঞ্চার করতে পারি, যেহেতু বড় বাজারের ছবি বলেই আমার আর্টিস্ট এই চিন্তা ভাবনা করতেছি। ঠিক আছে, কথা বলেন। ইরফানের সাথে আমরা কথা বললাম, লক করলাম, ছবি গল্পটা শুনলাম। গল্প যখন শুনি, আমি এটা কারো বায়োপিক মনে করিনি। আচ্ছা। তারপরে এই জিনিসটা আমরা
আমি বললাম যে ঠিক আছে আমরা এটা প্রিভিউ কমিটি জমা দিই, প্রিভিউ কমিটি জমা দিলাম, ওনারা চেক করলো, চেক করার পর পারমিশন দিল, আবার আমরা ছবিটা তৈরি করলাম, ছবি তৈরি করার পর আবার প্রিভিউ কমিটি দেখলো, পাস করলো, আবার এটা বন্ধ করলো। টাইমস অফ ইন্ডিয়ার ইন্টারভিউতে যে ইরফান বললেন যে তার ডিভিডি দেওয়া হয়েছিল হুমায়ুন আহমেদ কিভাবে হাঁটেন চলেন, বা আনন্দবাজারের যে রিপোর্টার ইন্দ্রনীল, এই যে এই বিষয়টা যখন আচ্ছা আমি জানি না যে মানুষ যে বলে যে হুমায়ুন আহমেদ স্যারের হাঁটা চলার ডিভিডি আছে, এটা কি আসলে পাওয়া যাচ্ছে? অনেক তার উনার কি অনেক লাইভ কোনো প্রোগ্রাম আছে হুমায়ুন স্যারের? উনি তো মোস্ট অফ দা টাইম পর্দার পিছনে ছিলেন, বা শেষ দিকে তার অনেকগুলো ইন্টারভিউ প্রচার হয়েছে, ইন্টারভিউ কথা বলতে হাঁটা চলা অভিনয় কিংবা এইসব কিন্তু ওনার অ্যাক্টিভিটি দেখা যায়নি, কার সাথে কিভাবে কথা বলতেছে সেটা হয়নি। আর এই আনন্দবাজারের ইন্দ্রনীলের যে বক্তব্য যেটা বেরিয়ে আসলো, যে এরপরে একজন প্রডিউসার হিসেবে আপনার এখনকার অবস্থান, ইন্দ্রনীল কি বললো, কেন বলছে? আমার ফারুকের সাথে আলাপ থেকে ফারুকই বলছে না আমি এরকম কোনো বক্তব্য ইন্দ্রনীলকে দেইনি। অবশ্যই আমি একদম শেষ লাইনে জানতে চাই যে মেয়েটা এখন কোথায় যাবে নিয়ে আমরা আলোচনায় এসেছিলাম, শেষ করছি ডুব ছবি রিলিজ নিয়ে, বা আপনার প্ল্যান কি? আমাদের প্ল্যান হলো পহেলা বৈশাখ, ওয়ার্ল্ড 14ই পহেলা বৈশাখ শুধু বলা যাচ্ছে না এখন, এটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে 14ই এপ্রিল। যদি বাংলাদেশে রিলিজ হবে, না হলে বাংলাদেশ বাদে সারা বিশ্বে 14ই এপ্রিল ছবিটা রিলিজ হবে। দর্শকদের উদ্দেশ্যে চলচ্চিত্র নিয়ে আব্দুল আজিজ সাহেবের যদি কোনো কথা বলার থাকে। দর্শক, আমরা চেষ্টা করছি বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে। মাঝে মাঝে আমরা আমাদের চলচ্চিত্রের লোকজন বা আমরা বা আমি ভুল করি, হয়তো কোনো ছবি আপনাদের ভালো লাগে, কোনো ছবি মন মতো হয় না। আমরা চেষ্টা করি আপনারা যদি আসেন হলে, তাহলেই আমাদের চেষ্টাগুলি সার্থক হবে, আপনাদের ভুলগুলি আপনারা ধরে দিতে পারবেন। আপনারা হলে আসুন, আমাদের ছবি দেখুন, আমাদের ছবি বানাতে উৎসাহিত করুন। এবং বাংলাদেশের গল্প, আপনারা অনেকেই বলে আমাদের নিজস্ব গল্প নিয়ে কেন ছবি হয় না? মেয়েটি এখন কোথায় যাবে? একটা বাংলার গল্প, বাংলাদেশের গল্প, একটা গ্রামের গল্প, একটা মেয়ের গল্প, একটা মেয়ের অবস্থান তুলে ধরছে এখানে আমাদের প্রখ্যাত উপন্যাসিক ইন্দ্রনীল কুইনন। সেটাই আমরা চিত্রনাট্য রূপ দিয়ে পর্দায় আপনাদের সামনে হাজির করেছি। চমৎকার, দেখবেন ভালো লাগবে আশা করি। জলি, এক লাইনে যদি দর্শকদের উদ্দেশ্যে অনেক কিছু চাওয়ার আছে, বাট শুধু একটাই বলবো, আপনাদের দোয়া সাপোর্ট অনেক দরকার আমার। আজকে আমার মুভিটার কালকে 12টার পর হয়ে গেছে, গতকাল আমার মুভিটা রিলিজ হয়েছে, আপনাদের অনেক রেসপন্স, অনেক ভালোবাসা পাচ্ছি, হল ভর্তি দর্শক দিচ্ছি, বাট আমি আরও চাই। জি, দুজনকে ধন্যবাদ চমৎকার কিছু কথা তুলে ধরবার জন্য। প্রিয় দর্শক, আমি যে কথা বলে আসলে শেষ করি, সেটাই বলে শেষ করবো যে তারা এসছেন, তারা কথা বলছেন, বা তারা বিলং করছেন কিন্তু চলচ্চিত্রের প্রতি ভালোবাসার থেকে। সেটা আপনার প্রতি একটাই চাওয়া যে আপনারা নিজের পয়সা খরচ করে হলে গিয়ে ছবিটা দেখবেন, বাংলা ছবি নিয়ে কথা বলবেন। এই চাওয়াটুকু খুব বেশি চাওয়া না একজন মানুষের, একজন চলচ্চিত্র কর্মী হিসাবে। সেই চাওয়া, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে। আল্লাহ হাফেজ।